অতীব বিচিত্র আমাদের এই মহাবিশ্ব। তার কোথাও শূন্যস্থান, আবার কোথাও জীবনের আভাস। যেমন আমাদের পৃথিবী, কত বিচিত্র জীবনের ধারক, কত বিচিত্র ঘটনার সাক্ষী। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের জীবন নিত্যবহ নদীর মতো এক দিশায় ধাবমান। তাদের রোমাঞ্চপ্রিয় মানুষের সংখ্যা খুবই বিরল। কিন্তু যারা জানে তারা বোঝে রোমাঞ্চের মহিমা। রোমাঞ্চের আকর্ষণ এক অদ্ভুত আকর্ষণ, কিন্তু সেটা কেমন তা বলা বড় শক্ত। কখনো মনে হয় হারিয়ে যায় অতীতের ইতিহাসে, প্রাচীন মিশর বা মেসোপটেমিয়া সভ্যতায়, বা হরপ্পা মেহেরগড়ে। অথবা মিশে যায় আটলান্টিসের কাহিনীতে, কিংবা আবিষ্কার করি মহাবিশ্বে নতুন প্রাণের আভাস, অথবা নতুন সভ্যতার চিহ্ন। ঠিক যেমন আবিষ্কার করেছিল দুইজন সাধারণ স্কুল ছাত্রছাত্রী তাদের অতীতের কাহিনী। কিন্তু কেমনভাবে এবং কেন? যদি জানতে চান তাহলে চলুন হারিয়ে যাই সেই কাহিনীর অন্তরালে, যার মধ্যে আছে রহস্যের হাতছানি। তাই আমাদের প্রথম নিবেদন রং বেরং, লেখক ত্রিকোণ দে। চলুন এবার শুরু করি এক নতুন অধ্যায়। অ্যালবিনিজম নামটার সাথে সবাই আপনারা পরিচিত হতেই পারেন। এটা এমন এক প্রকার রোগ যার প্রভাবে রোগীর চর্ম, চুল, এমনকি চোখের মণি পর্যন্ত বর্ণহীন অর্থাৎ সাদা হয়ে যায়, যাকে অকিউলার অ্যালবিনিজমও বলা হয়ে থাকে। তবে এত কথা বলার পেছনে যে কারণ তা হলো আমার বান্ধবী রুবেলা। রুবেলা রোসেটি আমার স্কুল জীবনের প্রিয় বন্ধু। ওর সাথে আমার পরিচয় হয় যখন আমি সেকেন্ডারি স্কুলে পড়ি। ছোটবেলায় মা বাবা দুজনকেই হারিয়েছি, তাই আমি দাদু দিদার কাছেই বড় হই। তারা কখনোই আমাকে মা বাবার অনুপস্থিতি অনুভব করতেই দেননি, তাই কখনোই আমি বন্ধু বান্ধবের প্রয়োজন বোধ করিনি, কারণ তারাই আমার সব ছিলেন। আমাদের বিদ্যালয়ে রুবেলা যখন নতুন ছাত্রী হিসেবে ভর্তি হয়, তখন ক্লাসের সব ছাত্রছাত্রী তাকে দেখে ভয় পেয়ে গিয়েছিল। আর ভয় পাবে নাই বা কেন? এরকম ফ্যাকাশে মুখ, অস্বস্তিকর সাদা চোখের চাহনি প্রথম দেখলেই সবার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়াই স্বাভাবিক। ভয়তে কেউ কেউ ডাইনি বলেই ডেকে উঠেছিল ওকে। জানি না ওর মনে কিছু এর প্রভাব পড়েছিল কিনা, তবে এই ঘটনার পর থেকেই ও কারোর সাথে কথা বলতো না, একা একা থাকতো, আর ক্লাসে সবার শেষ বেঞ্চে বসতো, ঠিক আমার মতোই। একদিন স্কুলে ছুটির পর বাড়ি ফিরছি, এমন সময় দেখি কয়েকজন ছেলে ও মেয়ে মিলে রুবেলাকে পাথর ছুঁড়ে মারছে আর চিৎকার করে বলছে, গো টু হেল ব্লাডি উইচ। এসব না দেখার ভান করেই আমি চলে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎই একটা পাথর গিয়ে লাগলো রুবেলার মাথায়, আর ওর মাথা থেকে ঝরঝর করে রক্ত বেরিয়ে এলো। ব্যথায় রুবেলা প্রচণ্ড জোরে চিৎকার করে মাটিতে বসে পড়লো। জানি না কি হয়ে গেল আমার, দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে আমি আমার স্কুলের বোতলটা নিয়ে গর্জন করতে করতে ছুটে গেলাম ওদের দিকে। একজনকে প্রায় পিঠে বোতল দিয়ে মেরেই দিলাম। আমাকে এরূপ দেখে ওরা যে যার মতো ভয় পালাতে লাগলো। আমি ওদের পেছন পেছন দৌড়ালাম, কিন্তু ধরতে পারলাম না। কিছুক্ষণ পর আমি শান্ত হয়ে রুবেলার দিকে ফিরে তাকাই, তখন দেখি ও সেখানে নেই। তারপর কিছুদিন রুবেলা স্কুলে আসেনি। আমি তাতে অবাক হইনি। এরপর রুবেলাকে দেখি ব্যান্ডেজ মাথায় স্কুলে আসতে। স্কুলে সেদিন পিকনিকের কথা ঘোষণা করা হয়। প্রতি বছরই আমাদের স্কুল থেকে পিকনিক ট্যুর করানো হতো, কিন্তু গত 2 বছর কোনো কারণে পিকনিক ট্যুর বন্ধ ছিল। তাই এই বছর বিদ্যালয় থেকে একটু দূরে রোকাইমা দ্বীপে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলা হলো। রোকাইমা দ্বীপটার নামটা যেন আমার বড় চেনা চেনা লাগলো, মনে হলো আগে কোথাও শুনেছিলাম। যাই হোক, ক্লাসের সবাই এই পিকনিক নামটা শুনেই যেন আনন্দে নেচে উঠল, শুধু রোসেটি বাদে। ভাবলাম ওর হয়তো ভালো লাগেনি, ও হয়তো যাবে না এই পিকনিক ট্যুরে, যেহেতু স্কুলে কেউ ওকে পছন্দই করে না। বাড়িতে গিয়ে দাদুকে আগেই জড়িয়ে ধরে দুগালে চুমু খেয়ে বললাম, দাদু স্কুল থেকে পিকনিকে নিয়ে যাচ্ছে, আমাকে কিন্তু যেতে দিতে হবে। বেশ তো দাদু ভাই, অনেকদিন হয়ে গেল বাইরে কোথাও যাওয়া হয়নি তোমার। আমিও তো কোথাও নিয়ে যেতে পারি না। তুমি যাও, সবার সাথে ঘুরে আসো। কথায় কথায় দাদুকে বললাম রোকাইমা দ্বীপটার নাম, যেখানে আমরা ঘুরতে যাচ্ছি। রোকাইমা? হ্যাঁ, রোকাইমাই ছিল সেই দ্বীপ যেখানে গিয়ে তোমার বাবা মা আর কখনো ফিরে আসেনি। দাদু ভাই, ওখানে তোমায় যেতে হবে না।
এসব কথা শুনে রোকাইমা দ্বীপে যাবার আগ্রহটা আরও বেড়ে গেল আমার। এক প্রকার আমি কেঁদেই ফেললাম। দাদু রাজি হয়ে গেলেন শেষে, কিন্তু যাওয়ার আগে আমাকে একটা কলম দিলেন। দাদুকে বললাম, এটা কি প্রয়োজন পড়বে দাদু? কিছু বললেন না আমায়। একটা চিঠি হাতে দিয়ে বিদায় জানালেন আমায়। রাতে আমাদের ট্রেন ছিল, নতুন জায়গা, তাই সবার মনে উৎসাহের শেষ নেই। দেখলাম যে বগিটা আমার জন্য বরাদ্দ আছে সেই বগিতেই রুবেলা আগে থেকেই বসে আছে। ভাবলাম ভালোই হলো, একটু শান্ত জায়গা পাওয়া গেছে, কারণ রুবেলা কারোর সাথে কথা বলে না আর আমি একটু চুপচাপ থাকতেই ভালোবাসি। তবে আগ্রহ জন্মাচ্ছিল আমার মনে দাদুর দেওয়া চিঠিটা পড়ার জন্য। চুপচাপ বসে পড়লাম চিঠিটা পড়ার জন্য। চিঠির এনভেলপ ছিঁড়লাম। এনভেলপটা ছেঁড়ার সাথে সাথেই এক আশ্চর্য কিন্তু সুমিষ্ট গন্ধ বেরিয়ে এলো। কিছুক্ষণের জন্য যেন মোহিত হয়ে গেলাম। আমার চিন্তা শক্তি যেন লোপ পেয়ে গেল। সব কিছু ক্ষণিকের জন্য আবছায়া হয়ে গেল। যখন আমার চেতনা শক্তি ফিরে পেলাম, দেখলাম রুবেলা আমার উপর ঝুঁকে পড়ে আছে আর ওর চোখ দুটো জল জল করছে। ভয়তে ধরফর করে ওঠার চেষ্টা করলাম। রুবেলা তখন আমার থেকে দূরে সরে গিয়ে ওর সিটে গিয়ে বসলো। কি হলো তোমার? তুমি ঠিক আছো তো? তুমি তুমি জানলে অবাক হবে, যেখানে আমরা পিকনিকের জন্য যাচ্ছি সেখানে আমাদের আদিবাস ছিল, কিন্তু হঠাৎ সেখানে এক মহামারী শুরু হওয়ায় আমার মা বাবা সেই মহামারীগ্রস্ত হয়ে মারা যায়। তখন আমার দাদু দিদা দুজনে আমাকে এখানে নিয়ে চলে আসে, ঠিক তোমার মতোই। তোমার দাদু তোমায় খুব ভালোবাসে, তাই না? এক মনে আমি শুনছিলাম রুবেলার কথা। হঠাৎই ওর প্রশ্ন শুনে ভাবুক হয়ে বললাম, সত্যি ওনারা ছাড়া আর আমার কেউ নেই। এখানেই প্রথম আমি রুবেলার সাথে আমার একটা দৃঢ় মিল পেলাম। রুবেলারও দাদু দিদা ছাড়া কেউ নেই আর আমারও তাই। রুবেলাকে আমি বললাম, তোমার কি পরিবারে কারোর অ্যালবিনিজম ছিল? হ্যাঁ, বোধহয় আমার দিদার অ্যালবিনিজম ছিল। এভাবে কথা বলতে বলতে রাতের সফরটা সহজ আর আনন্দদায়ক হয়ে গেল আমার কাছে। সকালে সবাই আমরা ট্রেন থেকে নামলাম। পাইন, বার্চ, ফার, ইউক্যালিপটাস গাছে ভরা দীর্ঘকায় বিস্তীর্ণ বনভূমি, কিন্তু কোনো জনপ্রাণী নেই আশেপাশে, শুধু গাছ আর গাছ, সবুজ গাছ। মিস ক্লেরা বললেন সবাইকে একসাথে থাকতে আর দুজনের গ্রুপ করে ঘুরতে, নিজের নিজের ব্যাগ গুছিয়ে নিতে। আমি ও রুবেলা দুজনেই ভালো বন্ধু হয়ে গিয়েছিলাম, তাই দুজনে আমরা গ্রুপ করে বেরিয়ে পড়লাম রুবেলার আদি বাড়ির সন্ধানে। গাছপালা পেরিয়ে আমরা এগিয়ে চললাম বনের গভীরে। বড় অন্ধকার আর ঘন বনটা সবুজ গাছগাছালিতে ভর্তি। কোনো কোনো গাছে লাল হলুদ ফুল ফুটে আছে, বেশ লাগছিল দেখতে। এইভাবে হাঁটতে হাঁটতে আমরা বনের এক অতল গভীরে পৌঁছে গেলাম, যেখানে সব কিছুই হঠাৎই বর্ণহীন হতে শুরু করলো। ঘাস, গাছ, ফল, ফুল সব কিছু যেন ফ্যাকাশে, বড্ড সাদা। ব্যাপারটা আমার ঠিক লাগলো না। প্রকৃতিটা এখানে রুবেলার সাথে খাপ খেয়ে গিয়েছিল। আমাকে নিজেকে বড্ড বেখাপ্পা মনে হচ্ছিল। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছিলাম, তাই দুজনে একটা পাথরের উপর বসে বিশ্রাম নিতে লাগলাম। রুবেলাকে ওর আদি বাড়ির কথা জিজ্ঞেস করলাম। একে একে রুবেলাও ওর আদি বাড়ির কথা, ওর বাবা মার কথা বলতে লাগলো। কথা শুনতে শুনতে কখন যে সময় বয়ে গেল তার ঠিকই রইল না। হঠাৎই রুবেলাই বলল, চলো এবার আমাদের ক্যাম্পে ফিরে যেতে হবে। আমি বললাম, হ্যাঁ অবশ্যই, অনেকটা গভীরে চলে এসেছি আমরা জঙ্গলের, এবার ফিরে যেতে হবে, না হলে সবাই আমাদের খোঁজাখুঁজি করবে যে। হাঁটতে হাঁটতে ক্যাম্পে এগিয়ে গেলাম আমরা। আমার মনে হলো রুবেলাকে বলি জায়গাটার কথা সবাইকে বলা হবে, এবং তাই করলামও। তাতে রুবেলা রাজিও হয়ে গেল। ক্যাম্পে ফিরে সবাইকে আমরা জায়গাটার কথা বললাম। সবাই উৎসাহী হয়ে ওই জায়গাটিতে যাওয়ার জন্য মিস ক্লেরাকে অনুমতি চাইল। মিস ক্লেরা তাতে রাজিও হয়ে গেলেন। পরের দিন সকালে আমরা সবাই 8টার মধ্যে প্রস্তুত হয়ে বেরিয়ে পড়লাম আমাদের নব আবিষ্কৃত জায়গাটার উদ্দেশ্যে।
যেখানে সব কিছুই বর্ণহীন অর্থাৎ সাদা। আমি ও রুবেলার পথপ্রদর্শক হয়ে সামনে পথ দেখাতে দেখাতে এগিয়ে গেলাম। গতকালের চেয়ে আজ বনটা খানিকটা নিস্তব্ধতা হারিয়েছে আমাদের উপস্থিতির জন্যই। হয়তো তাতে করে এই বনের আদি নিস্তব্ধ বাসিন্দাদের ভালো লাগছে না। পাইন, বার্চ, র্যাফলেশিয়া নানা প্রজাতির গাছ দেখতে দেখতে আমরা 12:15 নাগাদ বর্ণহীন বনের একেবারে কাছে পৌঁছে গেলাম। দেখ দেখ গাছের পাতাগুলো কেমন বর্ণহীন। হঠাৎই একজন খুব জোরে পেছন থেকে ধাক্কা দিয়ে আমাকে ঠেলে বনের গভীরের দিকে দৌড়ে পালালো। ভাগ্যিস রুবেলার সঙ্গে ছিল, শক্ত করে বাম হাতটা ধরে ও আমাকে সামলে নিল। দাঁড়িয়ে উঠে আমি পেছন ফিরে যা দেখলাম তা দেখে আমার রক্ত হিম হয়ে গেল। আমার সহপাঠীরা প্রায় অনেকেই রক্তাক্ত অবস্থায় মাটিতে শুয়ে পড়ে আছে, কেউ বা দিক বিদিক দৌড়ে পালাবার চেষ্টা করছে। কিন্তু কেন, কি হয়েছে ওদের? কিছু বুঝতে না পেরে ভয়তে আমি আর রুবেলা দুজনেই দৌড়ে পালালাম বনের ভেতরে। দৌড়াতে দৌড়াতে দুজনে আমরা শেষে হাঁপিয়ে গিয়ে কালকের সেই বড় পাথরের পেছনে লুকিয়ে বসে পড়লাম চুপ করে। ভয়তে রুবেলার চোখে জল এসে গিয়েছিল। আমি বললাম, কি হচ্ছে এসব? রুবেলা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলো, কিছু বলল না সে। খানিক বাদে পায়ের আওয়াজ শুনে আমি কিছু বলতে গিয়েও চুপ করে গেলাম। দেখলাম ছিন্ন ভিন্ন হাতে রক্তাক্ত অবস্থায় টলতে টলতে ভ্যানেসা এগিয়ে আসছে পাথরটার দিকে। পেছন থেকে কে যেন হঠাৎই লাফিয়ে পড়ে ভ্যানেসার পিঠে, উপুর হয়ে বসে পড়ে সে ওর উপরে। তারপর কণ্ঠনালী ছিঁড়ে ফেলে ভ্যানেসার। কি বিভৎস সেই দৃশ্য! আমি দেখতে না পেরে 2 হাত দিয়ে আমার চোখ দুটো চেপে ধরি। তারপর হাত সরিয়ে চোখ খুলে যখন আমি সামনে দেখি হাত দুয়েক দূরে ভ্যানেসার মাথাটা হাতে নিয়ে বসে আছে মিস ক্লেরা। মিস ক্লেরার চোখ দুটো তখন ফ্যাকাশে সাদা, আর সূর্যের আলোয় সেগুলো জল করছিল। ভয়তে আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না। তখনই হঠাৎ পেছন থেকে রুবেলার স্পর্শ পেয়ে ভয়তে চমকে উঠেছিলাম আমি। মুখ থেকে আমার চিৎকার বেরিয়ে এলো, কিন্তু সেই চিৎকার আমি নিজেও শুনতে পেলাম না। কি জানি কেন মুখ থেকে একটা আওয়াজও বেরোলো না আমার। রুবেলা আমার কাঁধটা ধরে জোরে ঝাঁকিয়ে দিল। লেটস গো, হারি আপ। তারপর আমি রুবেলার হাত ধরে দৌড়াতে লাগলাম, কোনো কথা না বলে। জানি না কতক্ষণ ধরে দৌড়েছিলাম, তবে এই ছিল বোধহয় আমাদের শেষ দৌড়। তাই প্রাণপণে দুজনে দৌড়েছিলাম। দৌড়াতে দৌড়াতে শেষটায় একটা পোড়ো বাড়ির সামনে এসে আমি আর রুবেলা দাঁড়ালাম। রুবেলা দরজা ঠেলে ঘরের ভেতরে ঢুকে পড়ল আর আমার হাত ধরে ঘরে টেনে নিল। নিস্তব্ধ এই কাঠের বাড়িটার ভেতরে জানি না কতক্ষণ নিরাপদে থাকবো আমরা। রুবেলার কাছে টর্চ ছিল বোধহয়, ও টর্চ জ্বালালো। টর্চের আলোয় আমরা দেখলাম ঘরটায় একটা কাঠের খাট, একটা কাঁচ ভাঙা আলমারি, একটা বড় ডাইনিং টেবিল, কিছু এদিক সেদিক ছড়ানো ছিটানো বই আর কিছু আসবাবপত্র। টর্চ হাতে রুবেলা আমাকে, আমি পা টিপে টিপে এগিয়ে গেলাম রুবেলার দিকে। দেখলাম বিছানার উপরে একটা লাশ পড়ে আছে। লাশটার পা শিকল দিয়ে বাঁধা, সমস্ত শরীরটা ভীষণ রকম সাদা বিবর্ণ। ভয়েতে আতঙ্কিত হয়ে উঠলাম, কিন্তু একজন মৃত লাশের চেয়ে ঢের বেশি ভয়ের দৃশ্য আমরা ইতিমধ্যে সম্মুখীন হয়েছি, তাই ভয়টা নিমেষে চলেও গেল। বরঞ্চ জানতে আগ্রহ হলো কে এই ব্যক্তি, এই নির্জন অরণ্যে তার থাকার প্রয়োজন কেন হলো, কি হয়েছিল এনার সাথে। শত প্রশ্ন এসে ধরা দিল আমার মনে। দেখো, একটা ডায়েরি লাস্টের পাশে রাখা। আমি একটু ভয়েই লাশটার মাথার পাশে গিয়ে ঝুঁকে পড়ে ডায়েরিটা নিলাম। ঝুঁকতে গিয়ে আমার বুক পকেটে রাখা পেনটা ধুপ করে লাশটার বুকের উপর পড়ে গেল। মনে মনে বললাম, কি বিরক্তিকর। ঠিক সময় পেনটা পড়ল, আর পড়ল লাশের গায়ে। ঘিনঘিনিয়ে উঠল শরীরটা পেনটা নেওয়ার সময়। যাই হোক, তারপর রুবেলা ডায়েরিটা আমার থেকে চাইল।
তারপর ডায়েরিটা আমরা দুজনে টর্চের আলোয় পড়ার চেষ্টা করতে লাগলাম। নভেম্বর 26, 1996। আমিও আমার স্ত্রী বেসেন্ট অ্যান্ডারসন এটি গবেষণার উদ্দেশ্যে এই রোকাইমা দ্বীপে রওনা দিচ্ছি। মুখ্যত এখানে এক অদ্ভুত ঘটনার কথা জানতে পেরে আমরা এই জায়গাটার প্রতি আকৃষ্ট হই। কিছু সময় আগে এই আদি বসতিপূর্ণ এলাকা এক মহামারীর কবলে পড়ে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যায়। আমার স্ত্রী একজন মাইক্রোবায়োলজিস্ট, সেই প্রথম আমাকে এই জায়গাটিতে আসার জন্য প্রস্তাব দেয়। জানি না কি রোমাঞ্চ অপেক্ষা করছে এখানে। নভেম্বর 29, 1996। বেশ অদ্ভুত নিস্তব্ধ জায়গাটা, কোনো জনপ্রাণী নেই। বেসেন্টের এরকম জায়গা অত্যন্ত পছন্দ। শহরের থেকে দূরে বেশ নিরিবিলি জায়গাটি। ইউক্যালিপটাস, রাফলেশিয়া, অর্কিড এরূপ যে কত শত বৃক্ষরাজি চোখে পড়ল তা বলার বাইরে। প্রতি মুহূর্তে আমরা দুজনেই আপ্লুত হয়ে প্রকৃতির এই অতীব সুন্দর সৃষ্টি উপভোগ করছি, যেন এক ঈশ্বরের বাগান। লাঞ্চ সেরে ফেলে দুজনে বনের গভীরে চলতে শুরু করলাম। ডিসেম্বর 1996। বনের ভেতর আমরা একটা বাড়ির সন্ধান পেয়েছি। গত কয়েকদিন এখানেই আশ্রয় নেব ভেবেছি। সঙ্গে যা স্টাফড ফুড আছে তাতে বোধ করি আরও এক সপ্তাহ দুজনের ভালোভাবেই কেটে যাবে। আহারাদি ফলাদি বনেই অসংখ্য আছে। গবেষণার কাজ কাল থেকে শুরু করব ভাবছি। 3 ডিসেম্বর 1996। আজ বেসেন্টকে একটু অসুস্থ দেখাচ্ছে। ওকে সকালে অচেতন অবস্থায় পরিত্যক্ত কুয়োর পাশ থেকে উদ্ধার করি। জ্ঞান ফেরার পর ওকে অনেক কিছু জিজ্ঞেস করলাম, কিন্তু মনে করে বলতে পারল না, তাই ওকে জোর করলাম না। গত দুদিন যাবৎ আমি ও বেসেন্ট আশপাশটা ঘুরে দেখলাম, কয়েকটি পরিত্যক্ত বাড়ি খুঁজে পেয়েছি। কিন্তু সব থেকে অবাককর লেগেছে, মহামারীতে এখানে মানুষ শুধু নয়, পশু পাখিও নিশ্চিহ্ন হয়ে গেছে। কোনো জীবজন্তুর অস্তিত্ব তো নেই, একটা কীটপতঙ্গও নেই। ডিসেম্বর 1996। আজ অত্যন্ত ক্ষোভের সাথে বলছি, এক অত্যন্ত অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। বেসেন্ট আমি ঘুরতে ঘুরতে বনের এক এমন অংশে চলে গিয়েছিলাম যেখানে সব কিছু অত্যন্ত ফ্যাকাশে, বিবর্ণ, গাছ পাতা ফুল ফল সব কিছু যেন কেউ সাদা রং তুলি দিয়ে লাগিয়ে দিয়েছে। হঠাৎ কি হলো জানি না, এসব দেখতে দেখতে আমার চেতনা হারিয়ে গেল। সব কিছু যেন ধোঁয়ার মতো আবছা হয়ে গেল। চোখ খুলে দেখলাম তখন চারিপাশটা অন্ধকার। তাড়াতাড়ি উঠে বসে বেসেন্টকে খুঁজতে শুরু করলাম। বেসেন্টের নাম ধরে ডাকতে শুরু করলাম। খুঁজতে খুঁজতে বনের সেই বিবর্ণ অংশে গিয়ে পৌঁছালাম। দেখলাম একটা বড় পাথরের পাশে কে যেন পড়ে আছে। কাছে গিয়ে দেখলাম রক্তাক্ত অবস্থায় বেসেন্ট পড়ে আছে। ওর মাথাটা যেন কেউ কোনো শক্ত জিনিস দিয়ে ঠুকে ঠুকে ওকে মেরে ফেলেছে। ওর নাক কপাল ফেটে গেছে। কি নৃশংস দৃশ্য! আমি কি করব কিছু বুঝতে পারছি না। হায় ভগবান, আমার বাঁচার আর কোনো ইচ্ছা নেই। 6 ডিসেম্বর 1996। আমি এক বিশেষ তথ্য উদ্ঘাটন করতে পেরেছি। এই বনে এক বিশেষ প্রকার অণুজীব আবির্ভূত হয়েছে, যা বোধ হয় এই মহামারীর প্রধান কারণ, যার জন্য আমি আমার বেসেন্টকে হারিয়েছি। এই অণুজীব এই জগতেরই নয়। এই অণুজীবের বায়োমলিকিউলার স্ট্রাকচার আমাদের আবিষ্কৃত কোনো মলিকিউলের সাথে ম্যাচ করে না। এটি সক্রিয় হয় প্রচণ্ড আলো ও তাপের উপস্থিতিতে। বোধহয় বনে পড়ে থাকা ওই বড় পাথরটা এর উৎস। এ অবধি আমি যা বুঝতে পেরেছি তাতে মনে হয় এই অণুজীব মোটামুটি ওই পাথরের আশেপাশের 2.5 থেকে 3 বর্গমিটার পর্যন্ত জায়গা প্রভাব বিস্তার করতে পারে। অণুজীবটা এখানকার সমস্ত উদ্ভিদ তথা ঘাস সমস্ত কিছু রং সৃষ্টিকারী রঞ্জককে ভেঙে ফেলে, তারপর তাতে বিরাজমান হয়। মানুষ তথা জীবিত জীবে এর প্রভাব স্তম্ভিত করার মতো।
এটা মানব শরীরে প্রবেশ করে রঞ্জক সৃষ্টিকারী উপাদানগুলি নষ্ট তো করেই, উপরন্তু মস্তিষ্কও বিকল করে দেয়। তবে এর থেকে নিস্তার পাওয়ার উপায় আছে। যদি প্রাথমিকভাবে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় কোনোভাবে এই অণুজীব শরীরে প্রবেশ করে, তবে এর প্রতি একটা রেজিস্ট্যান্ট তথা ইমিউনিটি তৈরি হয়ে যায় নিজে থেকেই। তাই বোধহয় বেসন্তের কিছু হয়নি ওখানে যাওয়ার ফলে। আর আমি বোধহয় ওকে হত্যা করেছি, তাই এই ব্যথা নিয়ে বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি এখানেই আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করছি। তবে অ্যান্টিটোডটা আমি আমার ছেলের কাছে পাঠিয়ে দিচ্ছি। চিঠিটা পড়তে পড়তে আমার চোখে জল এসে গেল। জানি না কি বিভৎস ছিল এই দৃশ্য। হঠাৎ খেয়াল করিনি কখন পেছন থেকে মিস ক্লেরা ঘরে ঢুকে পড়েছে। রুবেলাও বুঝতে পারিনি বোধহয়। মিস ক্লেরা তীব্র বেগে ছুটে আসছে টর্চের আলোর দিকে। আমি কি করব বুঝতে না পেরে ডায়েরিটা ছুঁড়ে দিলাম তার দিকে, কিন্তু তাতে কোনো লাভ হলো না। মিস ক্লেরা তার হাত বাড়িয়ে আমার মাথাটা ধরতে আসছিল। এমন সময় রুবেলা সামনে চলে আসে আর আমার বুক পকেট থেকে পেনটা নিয়ে একেবারে মিস ক্লেরার বুকে ঢুকিয়ে দেয়। মিস ক্লেরা হাত পা ছটকাতে ছটকাতে সেখানেই মারা যান। কিন্তু দুঃখের ব্যাপার, রুবেলাও বাঁচিনি এই ঘটনায়। মিস ক্লেরার হাত লেগে ওর গলার নলি ছিঁড়ে ফাল ফাল হয়ে যায়। দাদুর দেওয়া ওই কলমটাই আমাকে শেষমেশ বাড়ি ফিরতে সাহায্য করেছিল, কারণ ওতে লাগানো ছিল এক বিশেষ অত্যাধুনিক জিপিএস সিস্টেম। জীবন দিয়ে এইভাবে সেই দিন আমাকে শুধু রুবেলা বাঁচায়নি, বাঁচিয়েছিল আমার বাবা মা ও। কারণ ডক্টর স্টিভ অ্যান্ডারসন ও ডক্টর বেসেন্ট অ্যান্ডারসনের একমাত্র সন্তান আমি, ডক্টর রিকার্ডো ডি অ্যান্ডারসন। এই বেদনাদায়ক স্মৃতির ভার আজও আমি বহন করছি। যতই ভোলাতে চেষ্টা করি না কেন, যখনই নিজের সম্মুখীন হই, তখনই আমার বর্ণহীন চোখ দুটো সেই ইতিহাসে ফিরিয়ে নিয়ে যায় আমায়। সমাপ্ত হলো আমাদের প্রথম নিবেদন, ত্রিকোণদের রং বেরং। প্রধান চরিত্র রিকার্ডো ডি অ্যান্ডারসনের কণ্ঠে ত্রিকোণ দে, রুবেলা রোসেটির কণ্ঠে রু সেন, স্টিভ অ্যান্ডারসনের কণ্ঠে অনির্বাণ, অন্যান্য কণ্ঠে স্নেহা, অডিও এডিটিং অচিন্ত। ফিরে আসবো আমরা আবার একটি নতুন কাহিনী নিয়ে। ততদিন আপনারা সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। এবং আমাদের কাহিনী পছন্দ হলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।